নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদেরকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আজকে তোমাদের সম্মুখে এসেছি তোমাদের জীববিজ্ঞান বিষয়ে, যে বিষয়টির কোড 138, বিষয়ের দ্বিতীয় অধ্যায় কোষ ও টিস্যু, এই অধ্যায়ের উপরে চতুর্থ ক্লাস নিয়ে। দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, এই অধ্যায়ের যে টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব তা হচ্ছে ক্রোমোজোমের গঠন ও উদ্ভিদ টিস্যু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো যাই আজকের ক্লাসে। আশা করি সৃষ্টিকর্তার অসীম রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমরা স্ক্রিনে একটি নিউক্লিয়াস দেখতে পাচ্ছ। আমরা পূর্ববর্তী ক্লাসে নিউক্লিয়াসের গঠন সম্পর্কে আমরা আলোচনা করেছি। সেখানে আমরা বলেছিলাম যে এই নিউক্লিয়াসের চারটি অংশ। সবচেয়ে বাহিরের দিকে থাকে নিউক্লিয়ার পর্দা, ভেতরে এক ধরনের লিকুইড থাকে যাকে বলে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমের মধ্যে অনেক সুতা থাকে, অনেক সূত্রাকার গঠন থাকে, যে সূত্রাকার গঠনগুলো ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি, যাদের নাম নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন। এই নিউক্লিয়ার রেটিকুলাম কোষ বিভাজনকালে পেঁচিয়ে পেঁচিয়ে ছোট হয়, মোটা হয়, খাটো হয়। তখন আমরা কিন্তু তাদেরকে বলি ক্রোমোজোম। এক ধরনের প্রজাতির এই ক্রোমোজোম সংখ্যা কিন্তু সুনির্দিষ্ট। যেমন মানুষ যারা, তাদের প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া, অর্থাৎ 46টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্রোমোজোমের গঠনটা আমাদেরকে সংক্ষেপে শিখতে হবে। তোমাদের সিলেবাসে ক্রোমোজোম সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই। এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা শিখবে ইন্টারমিডিয়েট ক্লাসে। আমরা সংক্ষিপ্তভাবে ক্রোমোজোম নিয়ে একটু আলোচনা করি। কোষ বিভাজনকালে নিউক্লিওপ্লাজমের মধ্যে প্রোটিন এবং ডিএনএ নির্মিত যে সূত্রাকার তন্তুগুলো পেঁচিয়ে মোটা ও খাটো হয়ে পরস্পর থেকে আলাদা হয়ে আসে, যাদেরকে লাল রঙে রঙিন করলে রং ধারণ করে লাল হয়ে যায়, সেই সূত্রগুলোকে বলা হয় ক্রোমোজোম। এই ক্রোমোজোম একটা পাতলা আবরণ দিয়ে আবৃত, যে পাতলা আবরণটাকে বলা হয় পেলিকল। এই যে আমরা কিন্তু চারদিকে একটা পাতলা আবরণ দেখতে পাচ্ছি, এই পাতলা আবরণটাকে আমরা বলবো পেলিকল। এই পেলিকলটা কিন্তু তোমাদের বইতে চিহ্নিত করা নেই। এই আবরণ দ্বারা আবৃত অবস্থায় এর ভিতরে যে লিকুইড আছে, এটাকে বলে ম্যাট্রিক্স বা ধাত্র। এই ক্রোমোজোমের ভিতরে দেখো এক ধরনের পেঁচানো সূত্র দেখতে পাচ্ছ, এক ধরনের পেঁচানো সূত্র দেখতে পাচ্ছ। এটি হচ্ছে ডিএনএ এবং প্রোটিনের পেঁচানো সুতা। এটাকে ক্রোমোনেমাটা বলে, এটাকে ক্রোমোনেমাটা বলে। তাহলে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আর প্রোটিন মিলে যে পেঁচানো সুতাটা রয়েছে, সেই সুতাটাকেই বলা হয় ক্রোমোনেমাটা। ক্রোমোজোমের মাঝে বা তার কাছাকাছি, কখনো প্রান্তের কাছাকাছি একটা সংকুচিত জায়গা থাকে। এই সংকুচিত জায়গাটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার।
আবারও বলছি, খেয়াল করো যে প্রত্যেকটা ক্রোমোজোমে সাধারণত একটা সংকুচিত এলাকা থাকে, যে সংকুচিত এলাকাটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। অনেক ক্রোমোজোমে এই সংকুচিত এলাকা বা সেন্ট্রোমিয়ার ছাড়া আরেকটা সংকুচিত এলাকা থাকে, যেটা সাধারণত প্রান্তের কাছাকাছি থাকে। সেই সংকুচিত অংশটাকে বলা হয় গৌণকুঞ্চন। হয়তো তোমার কাছে একটা প্রশ্ন হতে পারে যে যদি গৌণকুঞ্চন থাকে তাহলে একটা ক্রোমোজোমে তো অনেকগুলো কুঞ্চিত এলাকা থাকে, তাহলে আমি কোনটাকে সেন্ট্রোমিয়ার বলবো আর কোনটাকে গৌণকুঞ্চন বলবো? সেক্ষেত্রে যে সংকুচিত এলাকাটা প্রান্তের কাছাকাছি থাকবে সেটি হবে গৌণকুঞ্চন, আর অন্যটি হবে সেন্ট্রোমিয়ার। তোমরা তৃতীয় অধ্যায়ে পড়েছ যে কোষের দুই মেরু থেকে আকর্ষণ তন্তু এসে ক্রোমোজোমের সাথে যুক্ত হয়। এই আকর্ষণ তন্তু কিন্তু কখনোই গৌণকুঞ্চনের সাথে যুক্ত হবে না। এই আকর্ষণ তন্তু কিন্তু যুক্ত হবে সেন্ট্রোমিয়ারের সাথে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি সেন্ট্রোমিয়ার এবং গৌণকুঞ্চন, এই যে দুইটা ক্রোমোজোমের কুঞ্চিত এলাকা, এই দুইটার মধ্যে কোনটা গৌণকুঞ্চন আর কোনটা সেন্ট্রোমিয়ার, এটা বোঝার উপায় কিন্তু আমি বলে দিলাম। তোমাদের বইতে এই যে বাহু অংশটা যে চিহ্নিত করা হয়েছে, এটাও পরিপূর্ণভাবে ঠিক নেই। এই বাহুটা হবে হচ্ছে সেন্ট্রোমিয়ার থেকে একটা প্রান্ত পর্যন্ত, অর্থাৎ এখান থেকে শুরু করে একদম এই সেন্ট্রোমিয়ার পর্যন্ত একটা বাহু, আর সেন্ট্রোমিয়ার থেকে আরেক প্রান্ত পর্যন্ত এটা আরেকটা বাহু। বেশিরভাগ ক্রোমোজোমেই এই একটা ক্রোমোজোমে দুইটা বাহু থাকে। কোনো কোনো ক্রোমোজোম আছে যার সেন্ট্রোমিয়ার একেবারেই প্রান্তে থাকে, একেবারেই প্রান্তে থাকে। একমাত্র সেই সমস্ত ক্রোমোজোমের ক্ষেত্রে বাহু একটা থাকে। এছাড়া বেশিরভাগ ক্রোমোজোমেরই সেন্ট্রোমিয়ার থেকে শুরু করে এক প্রান্ত পর্যন্ত যে সুতাটা, এটা একটা বাহু, আবার সেন্ট্রোমিয়ার থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে সুতাটা, এটা আরেকটা বাহু। আর এই গৌণকুঞ্চন থেকে শেষ প্রান্ত পর্যন্ত এই যে অংশটুকু, এটুকুকে বলা হয় স্যাটেলাইট। তাহলে গৌণকুঞ্চন থেকে একদম প্রান্ত পর্যন্ত যে ফোলা অংশটা, এই অংশটাকে বলা হয় স্যাটেলাইট। যে ক্রোমোজোমে এই স্যাটেলাইট থাকবে সেটাকে স্যাট ক্রোমোজোম বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্যাটেলাইট আমরা তখনই বলবো যখন গৌণকুঞ্চন থাকবে। সোজা কথা, গৌণকুঞ্চনের পর থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত যে ফোলা অংশটা, এটুকুই হচ্ছে স্যাটেলাইট। তবে সব ক্রোমোজোমে যে স্যাটেলাইট থাকবে বিষয়টা কিন্তু তা নয়। এই জন্যই আমরা বলছি যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকবে ওই ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরেকটা কথা মনে রাখো যে এই যে গৌণকুঞ্চন, এই গৌণকুঞ্চনের সাথেই কিন্তু নিউক্লিওলাস যুক্ত থাকে। তোমরা নিউক্লিয়াসের মধ্যে দেখেছো যে নিউক্লিওলাস থাকে, সেই নিউক্লিওলাসটা কিন্তু এই গৌণকুঞ্চনের সাথে যুক্ত থাকে। এই ছিল ক্রোমোজোমের গঠন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। তাহলে আমরা পরের টপিকে চলে যাওয়ার আগে আমরা ক্রোমোজোমের একটু সূক্ষ্ম গঠন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি আবার একটু এই ছবির মাধ্যমে
আমি রিভিউ করছি, এই ছবিটা তোমরা ইন্টারমিডিয়েটে দেখতে পাবা। দেখো এর চারিদিকে কিন্তু একটা আবরণ থাকার কথা, যে আবরণটা এখানে দেওয়া হয়নি, এখানে আবরণটা আছে। হ্যাঁ, এখানে আবরণটা আছে। এখানে না দেওয়ার পিছনে কারণ হলো এই আবরণটা এত স্বচ্ছ যে ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচেও এই আবরণটাকে দেখা যায় না। কিন্তু বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায় যে এই সুতাটা একটা আবরণ দিয়ে আবৃত, সেই আবরণটার নাম হচ্ছে প্যালিকল। আর এর মধ্যে যে লিকুইড থাকবে আবরণ দ্বারা আবৃত অবস্থায়, সেটা হলো ম্যাট্রিক্স বা ধাত্র। আর এই যে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু একটা সেট ক্রোমোজোম, দেখো দুইটা কুঞ্চিত এলাকা, এই একটা এই একটা, তাহলে এই কুঞ্চিত এলাকাটা কিন্তু একদম দেখো প্রান্তের কাছাকাছি, অতএব এটা কিন্তু সেকেন্ডারি কুঞ্চন বা গৌণ কুঞ্চন। আবার এই ক্রোমোজোমটা যখন কোষ বিভাজনকালে আকর্ষণ তন্তুর সাথে যুক্ত হবে, তখন আকর্ষণ তন্তুগুলো কিন্তু এই কুঞ্চিত এলাকার সাথে যুক্ত হবে। আর আমি বলেছি যে আকর্ষণ তন্তুগুলো যে কুঞ্চিত এলাকার সাথে যুক্ত হবে সেটাই হলো সেন্ট্রোমিয়ার। আর কি বলেছি, এই সেন্ট্রোমিয়ার থেকে এই প্রান্ত পর্যন্ত এই অংশটুকু একটা বাহু, আর এই সেন্ট্রোমিয়ার থেকে এই প্রান্ত পর্যন্ত এটা কিন্তু একটা বাহু। আর কি বলেছি, গৌণকুঞ্চনের পর থেকে একদম প্রান্ত পর্যন্ত যে স্ফীত ফোলা অংশটা, এটা হলো স্যাটেলাইট। আর একদম দুই প্রান্ত, সুতার দুই মাথা, এটা হলো টেলোমেয়ার। এই যে দুই প্রান্তটা, এই প্রান্তটা একদম শেষ প্রান্ত, এন্ডিং, এটা হচ্ছে টেলোমেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসলাম উদ্ভিদ টিস্যুতে। উদ্ভিদ টিস্যুতে যাওয়ার আগে আমাদের জানা দরকার টিস্যু কাকে বলে। টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষ। একগুচ্ছ কোষ যখন একই জায়গা থেকে উৎপন্ন হয়ে একসাথে মিলেমিশে একটা কাজ করে, তখন সেটাকে বলা হয় টিস্যু। তোমরা খেয়াল করে দেখেছো যে একটা বাড়ি নির্মাণের ক্ষেত্রে কেউ বালি টানছে, কেউ ইট ভাঙছে, কেউ রড কাটছে, কেউ ঢালাই তৈরি করছে, কিন্তু সবার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হলো এই বিল্ডিংটা নির্মাণ করা। ঠিক এরকম আমাদের দেহে একই জায়গা থেকে তৈরি হয়েছে এমন কিছু কোষ, তারা কিন্তু একসাথে যদি একই কাজ করে থাকে, তখন আমরা ওই কোষগুচ্ছকে বলবো টিস্যু। উদ্ভিদে যেমন টিস্যু আছে, প্রাণীতেও তেমনি টিস্যু আছে। কিন্তু আজকের ক্লাসে আমরা উদ্ভিদ টিস্যুর কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব। উদ্ভিদ টিস্যু দুই প্রকার, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। উদ্ভিদের দেহে দুই রকমের টিস্যু আছে। এক রকমের টিস্যু, এর কোষগুলি একের পর এক বিভাজিত হয়ে নতুন নতুন কোষ তৈরি করছে। বিভাজনে সক্ষম এমন টিস্যুকেই আমরা বলবো ভাজক টিস্যু উদ্ভিদের ক্ষেত্রে। আর যে টিস্যুগুলো আর বিভাজন করতে পারছে না, বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলেছে, ফিক্সড হয়ে গেছে, স্থায়ী হয়ে গেছে, সেটা হলো স্থায়ী টিস্যু। আমরা ভাজক ও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য ও পার্থক্য আমরা একটু জেনে নেই। আমি কিন্তু অলরেডি বলেছি যে ভাজক টিস্যুর কোষগুলি বিভাজনে সক্ষম, আর স্থায়ী টিস্যুর কোষগুলি বিভাজনে অক্ষম। ভাজক টিস্যুর কোষগুলি একের পর এক বিভাজিত হয়ে নতুন নতুন কোষ তৈরি করে। এই নতুন নতুন কোষগুলো যতক্ষণ পর্যন্ত আবার বিভাজন করতে পারে ততক্ষণ পর্যন্ত তারা ভাজক টিস্যু। কিন্তু যদি ওই কোষগুলি আর বিভাজন করতে না পারে, ফিক্সড হয়ে যায়, স্থায়ী হয়ে যায়, তখন আমরা সেটাকে বলবো স্থায়ী টিস্যু। আমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছি, বামের এই কোষগুচ্ছ হলো ভাজক টিস্যু,
আর ডানের এই কোষগুচ্ছ হলো স্থায়ী টিস্যু। তুমি এই ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছ যে ভাজক টিস্যুর কোষগুলির মধ্যে দেখো কোনো আন্তঃকোষীয় ফাঁক নেই, কিন্তু স্থায়ী টিস্যুর দেখো কোষগুলির মাঝে আন্তঃকোষীয় ফাঁক কিন্তু আছে, তবে অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে। তাহলে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে আন্তঃকোষীয় ফাঁক সাধারণত থাকে, আর ভাজক টিস্যুর কোষগুলির মাঝে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। নাম্বার 2, ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম, স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম। নাম্বার 3, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে স্থায়ী টিস্যুর কোষগুলির মধ্যে দেখো বড় বড় কোষ গহ্বর আছে, কিন্তু দেখো ভাজক টিস্যুতে কোনো কোষ গহ্বর নেই। নেক্সট নাম্বার, এই কোষ গহ্বর থাকার কারণে কিন্তু দেখো স্থায়ী টিস্যু নিউক্লিয়াসটা এক পাশে সরে গেছে, কিন্তু ভাজক টিস্যুর দেখো নিউক্লিয়াস কোষের মাঝে অবস্থিত। আরেকটা হচ্ছে ভাজক টিস্যুর কোষগুলো যেহেতু বিভাজনে সক্ষম, কাজেই তার প্রোটোপ্লাজমের পরিমাণ বেশি, আর স্থায়ী টিস্যু বিভাজনে অক্ষম, তার প্রোটোপ্লাজমের পরিমাণ কম। তাহলে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর ছিল এই পার্থক্য এবং বৈশিষ্ট্য। আশা করি ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য বা পার্থক্য বিষয়টা বুঝতে পেরেছ, যে পার্থক্য বা বৈশিষ্ট্যগুলোর বেশিরভাগই কিন্তু আমরা ছবিতে দেখতে পাচ্ছি। আমি কিন্তু ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর যে বৈশিষ্ট্য বা পার্থক্য সেটা তোমাদেরকে আমি প্লেটের মাধ্যমে দিয়েছি, তোমরা স্ক্রিন থেকে এই পার্থক্যগুলো লিখে নাও। তোমাদের বইতে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর কিছু কথা লেখা আছে, কিন্তু এভাবে সুন্দর করে পার্থক্য আকারে বিষয়টা বোঝানো নেই। এজন্য তোমরা স্ক্রিন থেকে এই ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর পার্থক্য লিখে নিবে। এবার আমরা চলে যাব স্থায়ী টিস্যু সম্পর্কে। তোমাদের বইতে মূলত স্থায়ী টিস্যু নিয়েই আলোচনা করা আছে। আমি অলরেডি কিন্তু বলেছি যে টিস্যুর কোষগুলি বিভাজনে অক্ষম আর বিভাজন করতে পারে না, সেই কোষগুলির সমন্বয়ে গঠিত টিস্যুকে বলা হয় স্থায়ী টিস্যু। উদ্ভিদের স্থায়ী টিস্যু কিন্তু 3 রকম: সরল স্থায়ী টিস্যু, জটিল স্থায়ী টিস্যু, ক্ষরণকারী স্থায়ী টিস্যু। সরল স্থায়ী টিস্যু হলো যে এই টিস্যুর কোষগুলি মোরলেস দেখতে প্রায় একই রকম। ধরো একটা সরল টিস্যুতে সবগুলি কোষ গোলাকার অথবা ডিম্বাকার অথবা লম্বা প্রকৃতির, কিন্তু এমন হবে না যে কোনো কোনো কোষ লম্বা, কোনো কোষ চ্যাপ্টা, কোনো কোষ সূত্রাকার, কোনো কোষ গোলাকার, এরকম হবে না। এরকম হলে তখন ওইটাকে আমরা বলবো জটিল টিস্যু। তাহলে খুব সহজে বোঝার উপায় হলো যে টিস্যুর কোষগুলো আকার ও আকৃতিতে প্রায় একই রকম, ওই টিস্যু হলো সরল স্থায়ী টিস্যু। আর যে টিস্যুর কোষগুলি এক এক কোষ আকার আকৃতিতে এক এক রকম, তখন ওই কোষগুলোর সমন্বয়ে গঠিত টিস্যুকে বলা হয় জটিল স্থায়ী টিস্যু। আর ক্ষরণকারী টিস্যু আমরা তাদেরকে বলবো যারা কিছু তৈরি করে, ক্ষরণ করে। যেমন তোমরা জানো যে অনেক গাছের ফুলে মধু তৈরি হয়। তাহলে এই যে মধু তৈরি হলো, এই মধু তো কোনো না কোনো টিস্যু তৈরি করে এবং ক্ষরণ করে, ওই টিস্যুটাই হলো ক্ষরণকারী টিস্যু। এখন তোমার মধ্যে প্রশ্ন হতে পারে যে স্যার, বুঝলাম যে কোনো টিস্যু যদি কিছু ক্ষরণ করে, তৈরি করে বা ক্ষরণ করে, তাকে আমরা ক্ষরণকারী টিস্যু বলে। তাহলে এই ক্ষরণকারী টিস্যুর কোষগুলো কি
একই রকম না ভিন্ন রকম, এমন প্রশ্ন তোমাদের মধ্যে হতে পারে। তো ক্ষরণকারী টিস্যুর কোষগুলো আকার আকৃতিতে একই রকম। তখন হয়তো বলতে পারো যে তাহলে এদেরকে আমরা সরল টিস্যু বলি না কেন? এদেরকে আমরা সরল টিস্যু এই জন্যই বলছি না যে সরল টিস্যু কোনো কিছু ক্ষরণ করবে না, কিন্তু তাদের কোষগুলো আকার আকৃতিতে একই রকমের। আশা করি সরল টিস্যু, জটিল টিস্যু এবং ক্ষরণকারী টিস্যুর মধ্যে যে মূল পার্থক্য সেটা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরল স্থায়ী টিস্যু নিয়ে একটু বড় করে আলোচনা করব। তাহলে অলরেডি আমরা বলেছি যে যে সমস্ত স্থায়ী টিস্যুর কোষগুলো আকার ও আকৃতিতে প্রায় একই রকম, তখন আমরা ওই ধরনের সরল টিস্যুকে, ওই ধরনের স্থায়ী টিস্যুকে আমরা বলবো সরল স্থায়ী টিস্যু। সরল স্থায়ী টিস্যু আবার তিন রকম: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। আমি প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্পর্কে আমি একটু বড় করে আলোচনা করব। এখানে আমি একটা ক্যারেক্টার শুধু তুলে ধরেছি, সেটা হচ্ছে প্যারেনকাইমা জীবন্ত, লিভিং সেল। কোলেনকাইমাও জীবন্ত, বাট স্ক্লেরেনকাইমা এটা হলো মৃত সরল স্থায়ী টিস্যু। আমরা এই যে তিন ধরনের সরল স্থায়ী টিস্যু, এই তিন ধরনের সরল স্থায়ী টিস্যু সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, যেটুকু তোমাদের বইতে আলোচনা করা আছে। প্যারেনকাইমা টিস্যু এটা এক ধরনের সরল স্থায়ী টিস্যু। আমরা কাদেরকে প্যারেনকাইমা টিস্যু বলবো? যে সকল সরল স্থায়ী টিস্যুর কোষ প্রাচীর পাতলা এবং সব জায়গায় সমান পুরু আর সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজ এক ধরনের কার্বোহাইড্রেট, এক ধরনের কার্বোহাইড্রেট জাতীয় রাসায়নিক পদার্থ। এই সেলুলোজ দিয়ে তৈরি কোষ প্রাচীর পাতলা কিন্তু সব জায়গা সমানভাবে পুরু, এমন কোষ প্রাচীর বিশিষ্ট যে সরল স্থায়ী টিস্যু আছে সেটাই হলো প্যারেনকাইমা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছ যে দেখো এই টিস্যুর কোষগুলি কিন্তু দেখতে প্রায় একই রকম, অতএব এটা সরল টিস্যু। আর যেহেতু এদের কোষ প্রাচীর পাতলা, সব জায়গায় একই রকম পুরু এবং সেলুলোজ দিয়ে তৈরি, অতএব এটি প্যারেনকাইমা টিস্যু। এছাড়াও প্যারেনকাইমা টিস্যুর আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন তোমরা আন্তঃকোষীয় ফাঁক দেখতে পাচ্ছ। এই যে দেখো কোষগুলির মাঝে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাকে কিন্তু বলে আন্তঃকোষীয় ফাঁক। আবার দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কোষের মধ্যে বড় বড় কোষ গহ্বর আছে এবং কোষগুলির কিন্তু নিউক্লিয়াস এক পাশে আছে, কারণ কোষের ভিতরে তো বেশিরভাগ জায়গা দখল করে নিয়েছে কোষ গহ্বর, এজন্য নিউক্লিয়াসটা এক পাশে চলে গেছে আর সাইটোপ্লাজম কম, কোষগুলি জীবন্ত। যেহেতু এরা বিভাজনে অক্ষম, এজন্যই কিন্তু স্থায়ী টিস্যু। যেহেতু কোষগুলো প্রায় একই রকম, এজন্য কিন্তু সরল টিস্যু। যেহেতু কোষ প্রাচীর পাতলা, সেলুলোজ নির্মিত, সমভাবে পুরু, এজন্যে কিন্তু প্যারেনকাইমা টিস্যু। আমি কিন্তু ভেঙে ভেঙে তোমাকে বুঝিয়ে দিলাম। উদ্ভিদের মজ্জা, মজ্জারশ্মি, ত্বক, কর্টেক্স, এই সমস্ত অংশে প্যারেনকাইমা টিস্যু থাকে। হ্যাঁ, এই নামগুলো তোমার জন্য বেশ জটিল। তোমার মধ্যে একটা প্রশ্ন হতে পারে, মজ্জা কি, মজ্জারশ্মি কি, ত্বক কি,
কর্টেক্স কি, এগুলো আমরা পরের আলোচনায় কিছুটা আনব। এখন তুমি এটা বলতে পারো যে মুখস্থই করে ফেলতে হবে। পরের ক্লাসগুলোতে এর কিছু কিছু নাম আসবে, আর বিস্তারিত তোমরা শিখবে ইন্টারমিডিয়েটে গিয়ে। গাছের তুমি কাণ্ড বলো, পাতা বলো, ফুল বলো, এর বাইরের যে আবরণ সেটা হলো ত্বক, আর এর ভিতরে আছে মজ্জা, মজ্জারশ্মি আছে। এই সমস্ত অঞ্চল কিন্তু প্যারেনকাইমা টিস্যু নিয়ে গঠিত। আবার পরিবহন টিস্যুতন্ত্র, জাইলেম এবং ফ্লেম, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই জাইলেম এবং ফ্লেমের মধ্যেও কিন্তু প্যারেনকাইমা টিস্যু আছে। যেহেতু এই জাইলেম ফ্লেম উদ্ভিদের পানি, খনিজ লবণ এগুলো পরিবহন কাজে ব্যস্ত, এই জন্য এদেরকে পরিবহন টিস্যু বলা হয়। সেখানেও প্যারেনকাইমা টিস্যু আছে। আমি পয়েন্ট আকারে আমি বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি, তোমাদের বইতেও বৈশিষ্ট্যগুলো আছে। তোমাদের বইয়ের সাথে এই বৈশিষ্ট্যগুলো মিলিয়ে তোমার যেভাবে সহজ লাগে তুমি সেভাবে শিখবে। তবে তোমার জন্য যেটা জরুরি সেটা হলো বৈশিষ্ট্যগুলো বুঝতে পারা। এবার আমরা আসব প্যারেনকাইমা টিস্যুর প্রকারভেদ ও কাজ নিয়ে। প্যারেনকাইমা টিস্যু 3 রকম: ক্লোরেনকাইমা, অ্যারেনকাইমা এবং ইডিওব্লাস্ট। ক্লোরেনকাইমা মানে হলো ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা। তোমরা যদি পাতা খেয়াল করো, পাতা সবুজ দেখা যায়, তাহলে পাতার মধ্যে তো প্যারেনকাইমা টিস্যু আছে। তাহলে পাতা সবুজ দেখা যায় মানে সেখানে ক্লোরোপ্লাস্ট আছে। তাহলে ওই প্যারেনকাইমাকে আমরা বলবো ক্লোরেনকাইমা। গাছের যেখানে ক্লোরেনকাইমা থাকবে সেটাই সবুজ দেখা যাবে। আমরা পাতা দেখি সবুজ, আবার অনেক সময় কাঁচা ফল, সেখানেও প্রাথমিক অবস্থায় আমরা ক্লোরেনকাইমা দেখি। আর পাতার যে ক্লোরেনকাইমা সেটাকে বলা হয় মেসোফিল টিস্যু। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম যেটা এমসিকিউতে আসে। পাতার ক্লোরেনকাইমাকে বলা হয় মেসোফিল। অ্যারেনকাইমা, অ্যারেনকাইমাটা হলো যে বায়ু কুঠুরি যুক্ত প্যারেনকাইমা। তোমরা যদি জলজ উদ্ভিদ দেখো বা সমুদ্রে যে শ্বাসমূল জন্মায়, সেই শ্বাসমূলের কথা যদি আমরা বলি, তাহলে সেখানে কিন্তু এই বায়ু কুঠুরি যুক্ত প্যারেনকাইমা থাকে। বায়ু কুঠুরি যুক্ত প্যারেনকাইমা মানে হলো যে এখানে প্যারেনকাইমা কোষগুলির মধ্যে বড় বড় ফাঁকা জায়গা থাকে, বায়ু কুঠুরি থাকে, কোষগুলো একদম টাইট ভাবে থাকে না। এই ধরনের বায়ু কুঠুরি যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় অ্যারেনকাইমা। জলজ উদ্ভিদের ক্ষেত্রে অ্যারেনকাইমা এই জলজ উদ্ভিদকে ভাসতে সহায়তা করে। তুমি যদি কচুরিপানা গাছ দেখো, কচুরিপানা গাছের পাতার গোড়াটা কিন্তু ফোলা, তুমি যদি একটু চাপ দাও তাহলে কিন্তু দেবে যাবে। তার মানে কি ওর ভেতরে এই যে অ্যারেনকাইমা আছে, বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাগুলো আছে। ইডিওব্লাস্ট সঞ্চিত খাদ্যযুক্ত প্যারেনকাইমা। গাছের মূলের মধ্যে, ফলের মধ্যে প্যারেনকাইমা টিস্যুগুলো খাদ্যবস্তু সঞ্চয় করে রাখে। তারা তেল, খনিজ পদার্থ, বিভিন্ন ধরনের জৈব বস্তু তারা সঞ্চয় করে রাখে। এই সঞ্চয়ী যে প্যারেনকাইমা, এটাই হলো ইডিওব্লাস্ট। অলরেডি আমরা কিন্তু কাজ সম্পর্কে কিছুটা আলোচনা করেছি যে ক্লোরেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট থাকলে কি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়। আমরা বলেছি যে পরিবহন টিস্যুতে প্যারেনকাইমা থাকে। পরিবহন টিস্যু কি কাজ করে? মাটি থেকে পানিকে গাছের সর্বত্র নিয়ে যায়। গাছের পাতায় যে খাদ্য তৈরি হয় সেই খাদ্যটা পাতা থেকে গাছের সর্বত্র পরিবাহিত হয়। তো পানি, খনিজ লবণ, খাদ্য এই পরিবহন করাটাই হলো
পরিবহন টিস্যুর কাজ, সেখানে তো প্যারেনকাইমা টিস্যুর ইনভলভমেন্ট আছে। অ্যারেনকাইমা বলেছি যে জলজ উদ্ভিদের অ্যারেনকাইমা জলজ উদ্ভিদকে পানিতে ভাসতে সহায়তা করে। আর ওই যে ম্যানগ্রোভ উদ্ভিদ, তার যে শ্বাসমূল আছে, সেই শ্বাসমূলের অ্যারেনকাইমা ওই অক্সিজেন সঞ্চয় করে রাখে, যেটা গাছের শ্বাসকাজে ব্যবহৃত হয়। ইডিওব্লাস্ট খাদ্যবস্তু সঞ্চয় করে রাখে। তাহলে প্যারেনকাইমা টিস্যু নিয়ে আমাদের আলোচনা শেষ হয়ে গেল। আমরা চলে যাব পরবর্তী টিস্যুতে, কোলেনকাইমা টিস্যু। এটাও একটা জীবন্ত সরল স্থায়ী টিস্যু। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এই টিস্যুর কোষগুলি কিন্তু প্রায় দেখতে একই রকম, অতএব এটা সরল টিস্যু। আর এই টিস্যুর কোষগুলো কিন্তু বিভাজনে অক্ষম, অতএব এটা স্থায়ী টিস্যু। এখন আমি প্রমাণ করব যে এটি কেন প্যারেনকাইমা নয়, এটি কেন কোলেনকাইমা। এটিকে আমরা কোলেনকাইমা বলছি এ কারণে, দেখো তোমরা কিন্তু প্যারেনকাইমা টিস্যুর কোষগুলির মধ্যে কিন্তু তোমরা আন্তঃকোষীয় ফাঁক পেয়েছ। এখানে কিন্তু দেখো কোষগুলো খুব টাইট, কোষগুলির মধ্যে দেখো কোনো আন্তঃকোষীয় ফাঁক নেই। আমি প্যারেনকাইমা পড়ানোর সময় বলেছিলাম যে কোষ প্রাচীর পাতলা, সেলুলোজ দিয়ে তৈরি এবং চারদিকে সমানভাবে পাতলা, সমানভাবে পুরু। কিন্তু কোলেনকাইমার ক্ষেত্রে একটু পার্থক্য আছে, আমাকে এঁকে দেখাইতে হবে, তোমাদের ছবিতে বিষয়টা পরিষ্কার নেই। কোলেনকাইমা হলো যে এই টিস্যুর কোষ প্রাচীর জায়গায় জায়গায় মোটা, জায়গায় জায়গায় পাতলা। যেমন দেখো আমি এখানে ছবি এঁকে দেখাচ্ছি লাল কালি দিয়ে, এইখানকার কোষ প্রাচীরটা দেখো বেশ পুরু। আবার তুমি যদি এখানে দেখো তাহলে এই জায়গার কোষ প্রাচীরটা কিন্তু বেশ পুরু। এখানকার কোষ প্রাচীর কিন্তু পুরু। আমি এই একটা ছবিতে দেখাচ্ছি তোমাকে, দেখো এখানে দেখো এই জায়গাটা কিন্তু কোষ প্রাচীর পুরু। এই কোণাগুলোতে, বিশেষ করে এই কোণা জায়গাগুলোর কোষ প্রাচীরে অধিক পুরু, এই কোণাগুলিতে। এই জায়গায় কোষ প্রাচীরটা পুরু হওয়ার কারণ হলো যে এখানে কোষ প্রাচীরে এক ধরনের আলাদা রাসায়নিক পদার্থ জমা হয়, যাকে বলা হয় পেকটিক যৌগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি ছবি আঁকলাম, দেখো এই কোষটার কথা যদি আমি বলি, তাহলে দেখো এই জায়গার কোষ প্রাচীর পাতলা, কিন্তু এই জায়গার কোষ প্রাচীর পুরু। আবার এখানে পাতলা, এখানে পুরু। তার মানে এই কোষগুলির কোষ প্রাচীর অসমভাবে পুরু। এবং কোষ প্রাচীর দুই ধরনের রাসায়নিক উপাদান দিয়ে তৈরি, একটি হলো সেলুলোজ আর একটি হলো পেকটিক যৌগ। এবং এই পেকটিক পদার্থ কেবলমাত্র ওই জায়গায় থাকে যে জায়গার কোষ প্রাচীরটা পুরু। এই ধরনের সরল স্থায়ী টিস্যুকে আমরা বলবো কোলেনকাইমা। তাহলে প্যারেনকাইমার সাথে এর পার্থক্য হলো যে প্যারেনকাইমার কোষ প্রাচীর পাতলা, কিন্তু সমভাবে পাতলা, আর শুধু সেলুলোজ দিয়ে তৈরি। আর কোলেনকাইমা টিস্যুর কোষ প্রাচীর অসমভাবে পুরু, যেখানে পাতলা সেখানে শুধু সেলুলোজ আছে, আর যেখানে পুরু সেখানে সেলুলোজও আছে, পেকটিক পদার্থ আছে। কিন্তু এই যে অসমভাবে পুরু, এই ছবিটা তোমাদের বইয়ের ছবিতে পরিষ্কার না। এই জন্য আমি তোমাকে এই স্লাইডে আমি এঁকে দেখাইলাম। আমি তো একটা কোষের এঁকেছি, তুমি এভাবে সবগুলো কোষই এঁকে নিবা। আমরা একটু কোলেনকাইমা টিস্যুর অবস্থান, বৈশিষ্ট্য ও কাজ দেখে নেই। কাণ্ডের ত্বকের নিচে পাতার যে বোটা আছে, ফলের যে বোটা আছে, ফুলের যে বোটা আছে, এই সমস্ত জায়গায় এই কোলেনকাইমা টিস্যু থাকে। প্যারেনকাইমার মতো কোলেনকাইমা টিস্যুতেও কোষ গহ্বর থাকে, সেখানেও সাইটোপ্লাজম কম থাকে, নিউক্লিয়াস এক পাশে থাকে।
কিন্তু প্যারেনকাইমা টিস্যুর কোষগুলির মধ্যে সাধারণত আন্তঃকোষীয় ফাঁক থাকে, কিন্তু কোলেনকাইমা টিস্যুর কোষগুলির মধ্যে সাধারণত আন্তঃকোষীয় ফাঁক থাকে না। আর প্যারেনকাইমা টিস্যুর কোষগুলি গোলাকার, ডিম্বাকার, বহুভুজাকার নানা ধরনের হতে পারে, কিন্তু কোলেনকাইমা টিস্যুর কোষগুলি সাধারণত একটু লম্বা প্রকৃতির হয়। কোলেনকাইমা টিস্যুর কোষগুলির মধ্যেও ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। যদি ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে তারা খাদ্য তৈরি করতে পারবে। মেইনলি কোলেনকাইমা টিস্যু যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। যান্ত্রিক দৃঢ়তা মানে হলো যে অঙ্গে কোলেনকাইমা টিস্যু থাকবে সেই অঙ্গটা একটু শক্ত হবে। যেহেতু এদের কোষপ্রাচীর আংশিক পুরু, এই জন্য দৃঢ়তা প্রদান করার ক্ষমতাও এদের আংশিক। যেমন তুমি যদি একটা বোটা দেখো আর একটা পাতা দেখো, বোটার চেয়ে কিন্তু পাতা অনেক সফট, আবার বোটার চেয়ে একটা ডাল কিন্তু অনেক শক্ত। এই বোটাতে কিন্তু এই কোলেনকাইমা টিস্যু থাকে। আর শক্ত হওয়া মানে কি? সহজে ভেঙে যায় না বা সহজে ছিঁড়ে যায় না, এটা হলো যান্ত্রিক দৃঢ়তা। বাতাস হচ্ছে, ঝড় হচ্ছে, বোটা মাঝখান থেকে ফেটে যায় না। এটার কারণ হলো যে বোটা কিছুটা শক্ত, আর এই শক্ত হওয়ার পিছনে কারণ হচ্ছে কোলেনকাইমা টিস্যু আছে। তো এই যে শক্ত সবলভাবে থাকা, এটা হলো যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। কোলেনকাইমা টিস্যু সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমরা চলে আসব স্ক্লেরেনকাইমা টিস্যু। আমি কিন্তু শুরুতেই বলেছি যে এটি একটি মৃত কোষ। আমরা প্যারেনকাইমা এবং কোলেনকাইমা জীবন্ত পেয়েছি, আমরা দেখেছি সেখানে প্রোটোপ্লাজম আছে, সেখানে নিউক্লিয়াস আছে, বাট এই টিস্যুর কোষগুলিতে আমরা কোনো প্রোটোপ্লাজম পাবো না, আমরা কোনো নিউক্লিয়াস পাবো না, এই জন্যই তো মৃত। আরেকটা পার্থক্য পাবো যে এই টিস্যুর কোষ প্রাচীরগুলো কিন্তু অনেক পুরু এবং চারদিকে সমান পুরু। তুমি ছবিতে দেখতে পাচ্ছ, দেখো কোষ প্রাচীর কত পুরু এবং সমানভাবে পুরু। আর এই কোষ প্রাচীরটা কিন্তু লিগনিন দিয়ে তৈরি। এই লিগনিন দিয়ে তৈরি হবার কারণেই কিন্তু এই কোষগুলো মৃত হয়, কারণ লিগনিন অভেদ্য। এই লিগনিন ভেদ করে পাশের কোষ থেকে কোনো পানি, পুষ্টি উপাদান এই কোষের মধ্যে আসতে পারে না, এজন্য এই কোষগুলো কিন্তু মৃত হয়। তাহলে লিগনিন নির্মিত সমভাবে পুরু কিন্তু অধিক পুরু কোষ প্রাচীর দিয়ে আবৃত কোষের সমন্বয়ে গঠিত টিস্যুটাই হলো স্ক্লেরেনকাইমা টিস্যু। তাহলে আমি আবার একটু প্রমাণ করে দেই যে এই টিস্যুর কোষগুলি দেখতে প্রায় একই রকম, অতএব এটা সরল টিস্যু। যেহেতু কোষগুলি মৃত মানে বিভাজনে অক্ষম, অতএব এটা স্থায়ী টিস্যু। আর যেহেতু কোষ প্রাচীর অনেক পুরু, সমভাবে পুরু এবং লিগনিন নির্মিত, এজন্য এটা স্ক্লেরেনকাইমা টিস্যু। আমরা স্ক্লেরেনকাইমা টিস্যুর অন্যান্য বৈশিষ্ট্য, প্রকারভেদ, কাজ একটু দেখে নেই। আমরা দুই রকম স্ক্লেরেনকাইমা টিস্যু পাবো। এক ধরনের স্ক্লেরেনকাইমা টিস্যু পাথরের মতো দেখতে, ডিম্বাকার, একটু লম্বা প্রকৃতির, পাথর যেমন হয়। এই পাথরের মতো দেখতে যে স্ক্লেরেনকাইমা টিস্যু, এগুলোকে বলা হয় স্ক্লেরাইড। এগুলোকে বলা হয় স্ক্লেরাইড। এটা হচ্ছে স্ক্লেরাইড। আর লম্বা সুতার মতো যেটা, এটাকে বলা হয় ফাইবার বা তন্তু। ফাইবার বা তন্তু। এখন স্ক্লেরাইড হোক আর ফাইবার হোক, এরা তো সব মৃত কোষ। চারিদিকে খালি পুরু কোষ প্রাচীর আছে, ভেতরটা ফাঁকা। ওই ভেতরের ফাঁকা জায়গাটার নাম হচ্ছে লুমেন। ভেতরের ফাঁকা জায়গাটার নাম লুমেন। স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলির মধ্যে কিন্তু কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকবে না। অর্থাৎ
এই টিস্যুর কোষগুলি কিন্তু ঘনভাবে বিন্যস্ত, তাদের মাঝে কিন্তু কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। তাহলে আমরা স্ক্লেনকাইমা টিস্যুর যে বৈশিষ্ট্য আমরা সেটা বললাম। কিভাবে আমরা বুঝবো যে এটা স্ক্লেনকাইমা টিস্যু সেটাও আমি আলোচনা করেছি। গাছের কর্টেক্সে, জাইলেমে, ফ্লোয়েমে, পেরিসাইকেল বা পরিচক্রে এই স্ক্লেনকাইমা টিস্যু থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছিলাম যে সরল স্থায়ী টিস্যু 3 রকম: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। স্ক্লেনকাইমা টিস্যুর যেহেতু কোষ প্রাচীর অনেক পুরু এবং কোষটা মৃত, এই জন্য এই কোষ গাছের যেখানে থাকবে ওই জায়গাটা বেশি শক্ত হবে, বেশি দৃঢ় হবে। অর্থাৎ কোলেনকাইমার চেয়ে স্ক্লেনকাইমার যান্ত্রিক দৃঢ়তা প্রদান করার ক্ষমতা অনেক বেশি। তোমরা দেখেছো যখন অনেক ঝড় হয়, একটা সুপারি গাছ, একটা নারকেল গাছ এমনভাবে হেলে পড়ে মনে হয় যে ভেঙে যাবে, কিন্তু ভেঙে যায় না, আবার সোজা হয়ে যায়। কেন? কারণ ওই সমস্ত গাছে স্ক্লেনকাইমা টিস্যু বেশি। যে গাছে স্ক্লেনকাইমা টিস্যু কম, ওই গাছের ডালপালাগুলো একটু ঝড় হলেই ভেঙে যায়। বলবা স্যার, আমাদের আম গাছ আছে, আমাদের এই ঝড় হলে আম গাছের ডাল ভেঙে যায়। হ্যাঁ, আম গাছের ডালে এই স্ক্লেনকাইমা টিস্যু কম। জাম গাছের, কাঁঠাল গাছের ডালে স্ক্লেনকাইমা টিস্যু কম, এই জন্য একটু জোরে বাতাস হলেই এই ডালগুলো ভেঙে যায়। কিন্তু সুপারি গাছের কথা বলো, নারকেল গাছের কথা বলো, কোনো জায়গা কি দেখেছো যে ঝড়ে একটা সুপারি গাছ ভেঙে গেছে, একটা নারকেল গাছ ভেঙে গেছে? ওই খুলনা এলাকাতে সুন্দরবনের সমুদ্রের পাশ দিয়ে অনেক নারকেল গাছ লাগানো, সুপারি গাছ লাগানো, পাম গাছ লাগানো। কেন? কারণ এই গাছগুলো ঝড়েতে ভাঙে না সহজে এবং ঝড়টাকে যেন আটকায় দিতে পারে, এই জন্য ওই সমস্ত এলাকায় কিন্তু এই গাছগুলো বেশি বেশি করে লাগানো হয়। তাহলে এর কাজ হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করাই হলো এর প্রধান কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে আমরা 3 ধরনের সরল স্থায়ী টিস্যু নিয়ে আমরা আলোচনা করলাম। এখন জাস্ট এক পলকে আমি একটু এই 3 ধরনের সরল স্থায়ী টিস্যুর পার্থক্যটা আবারও আমি একটু রিভিউ করছি। তাহলে প্যারেনকাইমা, যদিও এখানে ছবিটা কিন্তু উল্টা হয়ে গেছে, তোমাদের বইতে এমনই ছবি আছে। প্যারেনকাইমার কোষ প্রাচীর কিন্তু পাতলা, তবে সমভাবে পাতলা। আর কোলেনকাইমার কোষ প্রাচীর হবে জায়গায় জায়গায় পুরু, জায়গায় জায়গায় পাতলা। আর স্ক্লেনকাইমা টিস্যুর কোষ প্রাচীর হবে অনেক পুরু এবং সমানভাবে পুরু। নাম্বার 1। নাম্বার 2, কোষগুলির মাঝে আন্তঃকোষীয় ফাঁক। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলির মাঝে আন্তঃকোষীয় ফাঁক সাধারণত থাকে, আর কোলেনকাইমা টিস্যুর কোষগুলির মাঝে সাধারণত আন্তঃকোষীয় ফাঁক থাকে না। আর স্ক্লেনকাইমা টিস্যুর কোষগুলির মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে না। প্যারেনকাইমার কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, কোলেনকাইমার কোষ প্রাচীর সেলুলোজ ও পেকটিক পদার্থ দিয়ে তৈরি, আর স্ক্লেনকাইমা টিস্যুর কোষ প্রাচীর লিগনিন দিয়ে তৈরি। নেক্সট নাম্বার, প্যারেনকাইমার কোষগুলি জীবন্ত, কোলেনকাইমার কোষগুলি জীবন্ত, স্ক্লেনকাইমার কোষগুলি মৃত। প্যারেনকাইমার কোষ প্রাচীর যেহেতু পাতলা, কাজেই এর দৃঢ়তা প্রদান করার ক্ষমতা নেই বললেই চলে, খুবই কম। কোলেনকাইমার যেহেতু কোষ প্রাচীর জায়গায় জায়গায় পুরু, জায়গায় জায়গায় পাতলা, কাজেই এর দৃঢ়তা প্রদান করার ক্ষমতা আংশিক। আর স্ক্লেনকাইমা টিস্যুর দৃঢ়তা প্রদান করার ক্ষমতা সবচেয়ে বেশি। কাজ: প্যারেনকাইমা খাদ্য তৈরি করতে পারে যদি ক্লোরোপ্লাস্ট থাকে, তারা খাদ্যবস্তু সঞ্চয় করে রাখতে পারে। অ্যারেনকাইমা হলে জলজ উদ্ভিদকে পানিতে ভাসতে
সহায়তা করে, শ্বাসমূলে তারা অক্সিজেন সংরক্ষণ করে শ্বসনে সহায়তা করে থাকে, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ। কোলেনকাইমা টিস্যুতেও ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, থাকলে তারা খাদ্য তৈরি করতে পারে। এছাড়া তারা আংশিক দৃঢ়তা প্রদান করে, আংশিক যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। স্ক্লেনকাইমা টিস্যুর কাজ যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, এটাই এর মেইন কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাসের পড়াগুলো বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, ক্লাসটা তোমরা বারবার করবে। দেখবে যে প্রথমবার হয়তো পড়ে অনেক কিছুই আয়ত্তে আসবে না, তুমি যখন আবার ক্লাসটা দেখবে, এভাবে কয়েকবার দেখলে দেখবা বিষয়গুলো তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ধৈর্য ধরে সবাইকে ক্লাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।